ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ৩ দিন দেশে কোনো সরকার বা পুলিশ প্রশাসন ছিল না। তারপরও সাধারণ মানুষের ধৈর্য ও সাহসে টিকে ছিল বাংলাদেশ। এড়ানো গিয়েছিল বড় বিপর্যয়। সে সময় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে অনন্য নজির বলছেন বিশ্লেষকেরা। জনগণের আস্থা নষ্টের জন্য রাজনৈতিক দলগুলোকে দোষ দিচ্ছেন তারা। ৭ আগস্ট ২০২৪ স্বৈরাচার পতনের দুদিন পর দেশে নেই সরকার, নেই পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিল সেনাবাহিনী। রাত গড়ালেই ডাকাতি ছিনতাইয়ের আতঙ্ক, সাথে পতিত আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়ার গুজবে উদ্বেগে ছিল সবাই। তবে সাধারণ মানুষের অসীম ধৈর্য, পরস্পরকে সহায়তার মানসিকতা আর সাহসে ভর করেই বড় বিপর্যয় এড়ায় বাংলাদেশ। গত বছরের ওই সময়টিকে প্রকৃতির রাজ্য হিসেবে বর্ণনা করছেন রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুর রহমান। কোনো আইনি কাঠামো না থাকলেও জনগণ আইনের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন তা বিরল ঘটনা বলছেন তিনি। এই কয়েকটা দিন তো প্রকৃতির রাজ্যের মধ্যেই ছিল, তারপরেও কিন্তু মানুষ বিশৃঙ্খলা যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু আশা বলেছিল অনেকবার যে যদি এই ধরনের পরিবর্তন হয় তাহলে তাদের অসংখ্য লোকের তারা ক্ষতির আশঙ্কা করেছিল। ২-৩ দিন সরকার নাই, তারপরে কিন্তু মানুষ সেভাবে আইন হাতে তুলে নেয়নি। ৭১ থেকে ২০২৪ দেশের সব ক্রান্তিকালী দায়িত্বশীল আচরণ করেছে সাধারণ মানুষ। তবে রাজনৈতিক দলগুলোর জন্যই জনগণের আস্থা নষ্ট হয়েছে বলে রাজনৈতিক দলগুলোকেই দোষারোপ করলেন এই রাজনৈতিক বিশ্লেষক। আমাদের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতারা অধিকাংশ সময় প্রতারণা করেছে। সেই দায়টা থেকে, সেই ক্ষোভটা থেকে, সেই কষ্ট থেকে মানুষ মাঝে মাঝে খেপে যায়। এই খ্যাপাটাই তো আপনি দেখেন ৯১ সালে, এই খ্যাপাই তো দেখেন আপনি ৭ নভেম্বর, এই খ্যাপাই তো দেখেন আপনি ২০২৪। স্বৈরাচার পতনের পর কয়েকদিন ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা সহ অনেক পুলিশি দায়িত্বই পালন করেছে ছাত্র জনতা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আসামিরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। ১ বছর হাতে গোনা কয়েকজনকে গ্রেপ্তার করা গেলেও বেশিরভাগ আসামি পলাতক। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত সহ দাগী আসামিও রয়েছে। জেলায় অপরাধ সংঘটিত করার ক্ষেত্রে এসব আসামিরাই আবার সক্রিয় হয়ে উঠেছে। মত প্রকাশের রাজনীতি শুরু করতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর নয়াপল্টনে স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ভিন্নমত থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকলেও সব দলের প্রতি আহ্বান জানান তারেক রহমান। ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। কর্মসূচিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে জড়ো হন হাজারো নেতাকর্মী। সকল জেলার নেতা কর্মী সাধারণ মানুষকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। নেতারা বলেন, যারা ঐক্য ভাঙার চেষ্টা করছে তারা বাংলাদেশপন্থী নয়। আমাদের শক্তি হবে আমাদের ঐক্য। ফ্যাসিবাদ বিরোধী সেই জাতীয় ঐক্যকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের রাস্তায় হাঁটব। সমাবেশে দলের মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে দেশের গণতন্ত্র। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য মানবিকের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের মত প্রকাশের রাজনীতি করতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরতে পারবে না। বর্তমানে দেশের গণতান্ত্রিক জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না।
বলেন মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি। বক্তব্য শেষে বিজয় র্যালির উদ্বোধন করে এই যাত্রাকে আলোর পথের যাত্রা বলেও উল্লেখ করেন তারেক রহমান। ঠিক এক বছর আগেই যেই নয়াপল্টনে চলতো গ্রেফতার, লাঠিচার্জ আর নিষেধাজ্ঞার ছায়া, ঠিক এক বছর পর ফ্যাসিবাদ মুক্ত হওয়ার আনন্দে সেই নয়াপল্টন হয়ে উঠেছে আনন্দের স্থান। বিএনপি নেতারা বলছেন এই র্যালি সাধারণ কোনো র্যালি নয়, এই র্যালি রক্তের বদলে কেনা রাজনৈতিক ইতিহাসের পালা বদল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটু আগেই জানাচ্ছিলাম কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছে সহকর্মী মিলন উল্লাহ। কেন এক বছরেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে, এই বিষয়ে পুলিশ প্রশাসন কি বলছে? আসলে এসব বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, কথা বলার চেষ্টা করেছি জেল কর্তৃপক্ষের সাথে, এবং সেই সাথে যারা সাধারণ মানুষ বা স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। পুলিশ প্রশাসনের থেকে যেটি বলা হচ্ছে যে আসলে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা জেল গত 24 জুলাই 2024 সালের 7 আগস্টের পরে যারা এই জেল থেকে পালিয়ে গিয়েছিল, তারা আসলে এই পালানোর পরে গা ঢাকা দিয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে যারা অধিক দাগী আসামি তারা হয়তো দেশ ছেড়েও পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যার কারণে কিন্তু তারা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে না। তবে একটা বিষয় যে আমরা কিন্তু জেল কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে কোনো সঠিক তথ্যই আমরা তো পাই না। তারা কিন্তু আমাদেরকে এমনকি কতজন এখন পর্যন্ত পলাতক আছে সেই বিষয়েও তারা আমাদের সাথে কথা বলতে আসলে অনীহা প্রকাশ করে। তো আসলে যারা স্থানীয় আছে, যারা সমাজের সম্মানী ব্যক্তি আছে, তাদের সাথে যেটা আমরা কথা বলেছি, তারা যেটা বলছে যে আসলে কুষ্টিয়াতে গত এক বছরের ভিতরে প্রায় 34টি খুন হয়েছে, এছাড়াও কিন্তু চুরি, ডাকাতি, ছিনতাই এর সংখ্যাও কিন্তু বেড়েছে। তো এদের দাবি যে আসলে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের পিছনে কিন্তু এইসব দাগী যারা আসামি, যারা জেল পলাতক আসামি, তাদের হাত থাকতে পারে, এবং তারা কিন্তু আরো বড় ধরনের কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে, কারণ তারা যেহেতু জেল পালিয়ে যে তাদের কিন্তু দৌরাত্ম আরো বাড়তে পারে। তো আসলে এই জন্য তারা দাবি করেছে যে পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হয়ে এইসব আসামিকে দ্রুত গ্রেপ্তার করা। আপনাকে বলে রাখি যে 5 আগস্টের পরে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর অবস্থা ছিল, সেই সময় কিন্তু এই 7 আগস্ট দুপুরের পরে কিন্তু আসলে এই কুষ্টিয়া জেলা আদালত থেকে কিছু আসামি যখন জেলে নিয়ে যাওয়া হয় এবং কিছু আসামি যখন জামিনে বের হবে, ঠিক এই সময় কিন্তু পরিকল্পিতভাবে এই আদালতে জেলা কারাগারের ভিতরে কিন্তু এই হট্টগোল শুরু হয়, এবং এই হট্টগোলের পরে কিন্তু তারা তালা ভেঙে এই আসামিরা বেরিয়ে যেতে সক্ষম হয়। এবং এই সময় যারা কারারক্ষী ছিল তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে ফাঁকা ফায়ার গুলি করেও কিন্তু তাদেরকে ধরে রাখতে পারেনি, এবং যখন আইন শৃঙ্খলার দায়িত্বে তখন সেনাবাহিনীর ভূমিকা ছিল খুব বেশি, এবং সেই সেনাবাহিনী যখন জেলা কারাগারে আসে তার কিন্তু আগেই এইসব আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। তো এইসব বিষয়ে কিন্তু জেলা পুলিশ থেকে বলা হচ্ছে যে তারা এটি অধিক গুরুত্বের সাথে দেখছে, এবং খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়ার দরকার তারা নিচ্ছে, এবং গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে জেলা কারাগার নিয়ে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া জেলা কারাগার থেকে এখনো অনেক আসামি পলাতক, এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য গণমাধ্যমকে জানায় প্রেস উইং। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনারকে এই চিঠি পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠির মাধ্যমে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে সরকারের আনুষ্ঠানিকতা শেষ হলো। উল্লেখিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোট আয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ইসিকে। এই চিঠি পাঠানো হবে বলে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দল নয়, ভোটারদের নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইছি, তবে ভোটারদের আস্থা ফিরিয়ে কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ। বুধবার দুপুর নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। আবারও এআই নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারিতে ভোটের দিন ঘোষণার পর সবার দৃষ্টি এখন নির্বাচন কমিশনে। মাস চূড়ান্ত হলেও দিনক্ষণ কবে, প্রস্তুতি কতটা, সে প্রশ্ন জনমনে।
বুধবার এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, সরকারের চিঠি পাওয়ার আগেই শুরু হয়েছে প্রস্তুতি। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ভোট। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি। আগামী মাসে অনেকটা প্রস্তুতি শেষ হবে জানান সিইসি। অংশগ্রহণমূলক নির্বাচন ও আওয়ামী লীগ প্রশ্নে তিনি বলেন, দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। আমার তো মূল ফোকাস ভোটার। এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরও 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় সবই করছে তো। কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ডিসিএসপিদের ভূমিকা তুলে ধরেন সিইসি। গ্রহণযোগ্য ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চান তিনি। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গড সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই। ডিসিদেরকে বলেছি যে দেখেন, আপনাদের কাজ শুধু প্রশাসন না, এই যে আমি যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলছি, এইটার বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। আইন শৃঙ্খলার চেয়েও এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। বলেন, আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি। এজন্য গণমাধ্যমের ভূমিকা সবার উপরে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকেই কার্যকর হবে বাংলাদেশি পণ্যে 20% হারে মার্কিন শুল্ক। তবে শুল্ক নিয়ে এখনো দর কষাকষির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, 1 বছরে দেশের অর্থনীতি অনেকটা ভালো অবস্থানে এসেছে। 7 আগস্ট থেকে কার্যকর হবে আলোচিত পাল্টা শুল্ক। বৃহস্পতিবার রাত 12টার পর যুক্তরাষ্ট্রে পণ্য পাঠালেই দিতে হবে বর্ধিত শুল্ক। বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক হার নির্ধারণ হয়েছে 20%, সঙ্গে যোগ হবে আগের 16.5%। যদিও শুল্ক আরও কমানোর বিষয়ে এখনও আশাবাদী অর্থ উপদেষ্টা। ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে, চুক্তি এখনো হয়নি। চূড়ান্ত চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে। উপদেষ্টা আরও বলেন, মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয়। আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু ইয়ে করতে হবে। আমরা হয়তো যখন 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না। অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে থাকলেও এখনও চ্যালেঞ্জ রয়েছে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি শুল্ক সহ অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের আস্থা ফেরানো এবং ব্যবসা বাণিজ্যে গতি আনা। একেবারে উপরে উপরে ভাষা দেখলাম, ভাষা বলে দিলাম না, অনেক কিছুই হয়েছে। চ্যালেঞ্জটা যেটা ছিল, খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল। প্রিকেরিয়াসের বাংলাটা আমি ঠিক বলতে পারলাম না, যে আর্থিক দিক দিয়ে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। নির্বাচনী বাজেটের ব্যাপারেও কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, নির্বাচনের জন্য পর্যাপ্ত বাজেট দেয়া হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলী। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনাকে স্বাগতম। প্রথমেই জিনিসটা আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধির কী ধরনের প্রভাব পড়তে পারে এবং কোন কোন খাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে? ধন্যবাদ। বাংলাদেশে এই যে মার্কিন শুল্ক করা হচ্ছে, তার ফলে যেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত পণ্য রপ্তানি হয় বিশেষ করে আমেরিকাতে, সেগুলোতে ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়ব। কারণ 20% কর কিন্তু কম না, যদিও নেগোসিয়েশন করে এটা কমানো হয়েছে। তবে আমি মনে করি একটি পথ ছিল, সেটা হচ্ছে আমাদের
প্রধান উপদেষ্টা যদি ট্রাম্প মহোদয়কে ওনার নোবেল প্রাইজের ব্যাপারে একটু, এটা আমি রসিকতা করছি না, আমি জেনুইনলি বলছি, এন্ডোর্স করে, তাহলে হয়তো উনি আরেকটু করারও কমানো যেতে পারে। কারণ এমনি অনেকগুলো নেগোসিয়েশন হয়েছে, নেগোসিয়েশনের কারণে কিন্তু কমেছে। এখন কথা হচ্ছে আমরা আমাদের দেশের যে পণ্য আছে সেই পণ্যগুলোর মধ্যে বিশেষ করে গার্মেন্ট শিল্প ছাড়া অপ্রচলিত পণ্য আছে, এগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব। কারণ কি, আমরা যখন শুল্ক বেশি দিতে যাব তখন আমাদের বেনিফিট, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখব যে আমাদের অনেক দাম বেশি পড়ে যাচ্ছে। যখন দাম বেশি পড়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি আমাদের দেশে যে উদ্যোক্তা আছেন, আমাদের দেশে যে শিল্পপতি আছেন, ব্যবসায়ী আছেন, ওনারা কস্ট কাটিং এর জন্য আবার কিছু শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হতে পারেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা বিদেশে কোন কোন নতুন বাজার সৃষ্টি করা যায় তার জন্য কাজ করা দরকার। এর জন্য সরকার থেকে একটি কমিটি গঠন করা উচিত ছিল। সরকার বিভিন্ন বিষয়ে সংস্কার করছেন বলছেন, তার জন্য কমিটি করেছেন, কিন্তু এই যে শুল্কের ব্যাপারটা, শুল্ক মিটিগেট করার জন্য আমাদের দেশে যে থ্রেটটা আসছে, সেই থ্রেটকে আমরা যদি অপরচুনিটিতে রূপান্তর করতে চাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই দেশে আমাদের অর্থনীতিবিদদের সমন্বয়ে, শিল্পপতিদের সমন্বয়ে, উদ্যোক্তাদের সমন্বয়ে একটা কমিটি করতে হবে এবং সাথে ব্যুরোক্রেটরা অবশ্যই থাকবেন। এই কমিটিটা কাজ করবে কিভাবে আমাদের শুল্কগুলো পাশাপাশি আমরা নতুন জায়গায় নতুন বাজার গঠন করতে পারি। সাথে আমাদের বিদেশে যে সমস্ত এমবেসি আছে সেই এমবেসি গুলোকে আরো বেশি অ্যাক্টিভ করতে হবে, কারণ আমাদের এমবেসি গুলো কিন্তু রিঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ। দে মাস্ট বি প্রোঅ্যাক্টিভ, কারণ নতুন বাজার খোঁজার কাজটা কিন্তু জি মাহবুব আলী, অর্থ উপদেষ্টা বলছেন এ নিয়ে এখনো দর কষাকষির সুযোগ রয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে আমরা তো অনেক দর কষাকষি করছি, বোয়িং কিনছি, তারপর গম আমদানি করছি, তারপর যে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত পণ্য আমাদের দেশে আমদানি করা হয় সেইগুলোর ক্ষেত্রে জিরো ট্যারিফ বসানোর কথা আমরা সুপারিশ করেছি। এখন আমি আরেকটা পয়েন্ট বলেছি যে ট্রাম্প মহোদয়, দেখেন ট্রাম্প মহোদয়কে যেন নোবেল প্রাইজ দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস সক্রিয়ভাবে একটু চিন্তা ভাবনা করেন এবং এ ব্যাপারে সাহায্য করতে পারে কিনা। দেখেন আজকে আমি পত্রিকায় দেখলাম পাকিস্তানের যে সেনাপ্রধান, উনি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিজিট করেছিলেন এবং উনি আবার যাচ্ছেন, বিকজ উনি কিন্তু প্রথম এই কথাটা তুলেছেন যে ট্রাম্প মহোদয়কে নোবেল প্রাইজ দেওয়ার কথাটা। এবং আমি মনে করি যে ট্রাম্প এখন যেভাবে ট্যারিফ বসিয়েছে, ওনার প্রধান স্বার্থ ছিল তার দেশের লোকদের উন্নতি করা, কিন্তু এর ফলে তার দেশের লোকেরাও কিন্তু বিপদে পড়বে, কারণ উনি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যেটা করছেন, ইট ইজ ট্রু। অ্যাট দ্য সেম টাইম কনজিউমার ডিউরেবলস গুডস গুলোর দাম যদি বেড়ে যায় তার দেশে, তখন তো ওইখানকার সাধারণ মানুষও আর একটু বেশি দামে দ্রব্য কিনতে হবে। যেমন পার্শ্ববর্তী দেশের উপর নতুন করে কর আরোপ করেছে রাশিয়ার থেকে তেল আমদানি করার জন্য, কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি করবে, এটা তো একটা স্বাধীন দেশের একটা স্বাধীনতা। ঠিক তেমনি ট্রাম্পের আমি এই শুল্ক বসানোতে আমি কিন্তু অবাক হইনি, কারণ হি লাভস হিজ ওন কান্ট্রি। আমরা আমাদের ওন কান্ট্রিকে সেইভাবে লাভ করতে হবে। এখন কথা হলো ওদের দেশে প্রোডাকশন কস্ট ইজ সো হাই ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেটার জন্য আমি যদি রাতারাতি কোনো ব্যবস্থা করি, সেটা বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অভিঘাত হবে এবং কেওয়াস সৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে। এখন এই ইন্টারন্যাশনাল ট্রেড পলিসিকে আমরা যদি ট্রেড ডিপ্লোমেসিতে রূপান্তর করতে চাই, তাহলে উই মাস্ট হ্যাভ গুড পিপল। এবং আমাদের সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে বাংলাদেশ আমেরিকান যে সমস্ত এক্সপেট্রিয়েট আছে তাদের সাহায্য নেওয়া। আমাদের প্রচুর লোক আছেন আমেরিকায় যারা শিক্ষিত, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মার্কিন শুল্ক বৃদ্ধি এবং এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলীর সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
বৈরী আবহাওয়া, আমদানি বন্ধ আর সরবরাহ কম, এই 3 কারণে বাড়ছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 15 টাকা বা 24% পর্যন্ত। চড়া দামে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। রাজধানীর কারওয়ান বাজার সহ বেশিরভাগ বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই, কিন্তু কিনতে হচ্ছে চড়া দামে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা দরে, খুচরা বাজারে তা 80 টাকা। খুচরা বিক্রেতাদের দাবি, পাবনা, ফরিদপুর সহ অন্যান্য উৎপাদন এলাকা থেকেই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই কমে বিক্রি সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে কম কিনছেন ক্রেতারা। মানুষের আয়ও বাড়ে নাই, আর মানুষের এই যে আমরা কাজ করি, আমার কাজের দামও বাড়ে নাই, মালের দাম বাড়িয়ে গেছে। বৃষ্টি আর গরম হচ্ছে তো, যার জন্য পেঁয়াজটা পচে যাচ্ছে বেশি, আমদানি কম, যার জন্য হয়তো দামটা একটু বেশি। দেশের পেঁয়াজের বেশি আবাদ হয় পাবনা অঞ্চলে। সেখানকার আড়তদাররা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ অনেক দিন। বাজারে এখন যেসব পেঁয়াজ কেনাবেচা হয় তার সবই দেশি। গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেশি লাভের আশায় কৃষক সরবরাহ কমিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে আমদানি কম হচ্ছে, মনে করেন গাছ তো কম আনতেছে, চাষিরা কম আনতেছে, বাজার একটু বাড়ছে। দাম না বাড়েন তাহলে কৃষক মরে যাবে। তার কারণ পেঁয়াজ এক মনে হয় 25 কেজি, এর মধ্যে আবার পচা হয়। পেঁয়াজের বাড়তি দামের কারণ অনুসন্ধানে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিদপ্তর। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে কারসাজি প্রমাণ না মিললেও অভিযান চলমান থাকবে। তো এখানে আমরা তাদের বলেছি যে আপনারা ক্যাশ মেমো রাখবেন, ক্রয় মূল্য, বিক্রয়ের যে ট্রান্সপারেন্সিটা, এইসব ডকুমেন্ট যাতে থাকে এবং যেসব নিয়মকানুন আছে মূল্য তালিকা যাতে থাকে। তো আমাদের যেটা দাম বৃদ্ধির কারণ হিসাবে আমরা যেটা বলতেছি, হাটে কৃষকরাই এই দামে পেঁয়াজগুলো বিক্রি করছে। তো কৃষকের হলো আরও বেশি দাম পাওয়ার আশায় সাপ্লাইটা হয়তো কমিয়ে দিয়েছেন। বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলেও জানায় ভোক্তা অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাতে এবার ফরিদপুর থেকে আছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর রহমান, ফরিদপুরের বাজারে পেঁয়াজের দাম কেমন, এ নিয়ে কি বলছে ব্যবসায়ী ও ভোক্তারা? দেশের সর্ববৃহৎ দ্বিতীয় পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর, এটা যেমন সত্য। এখানে সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদন হয়। এবছর কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 41,000 হেক্টর জমিতে প্রায় 5,43,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়েছে। সম্প্রতি এই এক সপ্তাহে পেঁয়াজের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে স্থানীয় বাজার এবং হাট বাজারগুলোতে। ফরিদপুরের নগরকান্দা, সালতা এলাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী যে উপজেলা, সেখানে কৃষকরা বর্তমানে গত 2 সপ্তাহ যে বৃষ্টির কারণে সাধারণত হাটগুলোতে কৃষকরা পেঁয়াজ আমদানি করছে না, যে কারণে বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলগুলোতে এখন পাট মৌসুম থাকায় তারা ব্যস্ত সময় পার করছে পাট নিয়ে, আর অধিক লাভের আশায় তারা পেঁয়াজ ঘর থেকে বের করছে না। তাছাড়া পেঁয়াজ কিছুটা পচন ধরে যায়, তারা এই বৃষ্টির কারণে তারা বের করে যে পরিষ্কার করে হাটে আনবে, সেটা না আনার কারণেও এই বাড়তি দাম বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমি কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ী এবং ভোক্তাদের সাথে, তারা বলেছেন যে এই যে বর্ষা মৌসুম, এখন যেমন পাশাপাশি সবজির সমস্ত কিছুর দাম বেড়েছে, হঠাৎ করে এই পেঁয়াজের দামের কারণে ভোক্তারাও খুব কষ্ট পাচ্ছে। তারা প্রায় ফরিদপুরের বাজারে আজকে 70 থেকে 75 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে, পাইকারিতে এখানে 2600 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে পেঁয়াজের দাম আরো বাড়বে, তাই জন্য আমদানির বিষয়টাও তারা নজরে এনেছেন ব্যবসায়ীরা। এই ছিল ফরিদপুরের পেঁয়াজ বাজারের ঊর্ধ্বগতি সর্বশেষ খবর। পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান। বর্তমানে সাংবাদিকতা স্বাধীন বলে দাবি করার জবাবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, পক্ষে গেলে সাংবাদিকতা মুক্ত আর বিপক্ষে গেলে মব ভায়োলেন্সের ঝুঁকি, এই হচ্ছে বাস্তবতা। অন্যদিকে মব সাংবাদিকতার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার দুপুরে রাজধানীতে এক আলোচনায় তারা এসব কথা বলেন। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে বর্তমান সময়ে সাংবাদিকতার নানা সংকটের চিত্র তুলে ধরেন অংশীজনেরা। সাংবাদিকতার পরিস্থিতি বিবেচনায় নিজেকে ভীত ও চিন্তিত বলে মন্তব্য করেন মতিউর রহমান চৌধুরী। বলেন, রাজনীতি মুক্ত না হলে সাংবাদিকতাও মুক্ত হবে না।
আমরা যেটা সাংবাদিকতা নিয়ে কথা বলছি, যখন এখন বলেন যে এখন তো আপনার মুক্ত, হ্যাঁ আমি মুক্ত। কখন আমি মুক্ত? যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। অনেক সাংবাদিকের চাকরি গেছে, আর আমরা 16 বছর নিয়ে কথা বলি, আসলে 54 বছরে তো একই জিনিসই দেখলাম। 54 বছরে যা দেখলাম তাতে আমার এইটাই ধারণা হয় যে আমরা সরকার বদলায়, আমরাও বদলে যাই। সভায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও অর্জনের পথে অনেক বাধা। মালিকের স্বার্থ রক্ষা না করে পেশাদারিত্ব বজায় রাখতে পারলে এত সংকট হতো না। সামাজিক শক্তিটার কথা বললাম, আমি তাদের জাস্টিফাই করছি না, কিন্তু এই শক্তিটাও সাংবাদিকতার জন্য একটা বড় রকমের হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। এটা আপনাকে বিবেচনা করতে হবে। সরকার, মালিক পক্ষ এবং সম্পাদকের বাইরেও এইরকম একটা শক্তি তৈরি হয়েছে, যে শক্তিটা আপনাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটা আমাদের সকলের ধর্তব্যে নেওয়া দরকার। এতগুলো সংস্কার কমিশন করার পরও আশানুরূপ ফল মিলছে না কেন? এ প্রসঙ্গে গণমাধ্যমগুলোকে তদন্ত করার আহ্বান জানান আলী রিয়াজ। এতগুলো কমিটি করার পর আশানুরূপ ফলাফল দেখা যাচ্ছে না কেন? বাংলাদেশের এতগুলি মিডিয়া, এতগুলি সংবাদপত্র, আপনারা একটু তদন্ত করেন না, কেন হচ্ছে না? শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বর কমে গেলেও ডেঙ্গু আক্রান্তদের যত্নে রাখার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, জ্বর কমার পরই বেশিরভাগ রোগীর প্ল্যাটিলেট কাউন্ট কমে রক্তক্ষরণের ঝুঁকি সহ নানা শারীরিক জটিলতা শুরু হয়। চোখে রক্ত জমাট, রক্ত বমি সহ উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই বলছেন, জ্বর ছেড়ে যাওয়ার পর রক্তবমি, প্লাটিলেট কমে যাওয়া সহ শারীরিক নানা জটিলতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ভাইরাস লিভার, কিডনি, ফুসফুস সহ বিভিন্ন অঙ্গে প্রদাহ তৈরি করে। তাই জ্বর কমে গেলেও থাকতে হবে সতর্ক। পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি যদি ভমিট করতে থাকে বা বমি করতে থাকে, তখন কিন্তু ধরে নেওয়া যায় যে এটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে। তো জ্বর ছেড়ে গেলেও এই সিমটমগুলো যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তনালীরও ক্ষতি করতে পারে ডেঙ্গুর ভাইরাস। এ কারণে জ্বর কমে গেলেও বয়স্ক এবং অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওনার যদি পেটটা ফুলে ওঠে, পেটটা ভারী হয়ে যায়, পেটের মধ্যে ডায়রিয়া বেশি হয়, পেটে যদি ব্যথা করতে শুরু করে, ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হিমোরেজিক ফিভারের ব্যাপারে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে। ডেঙ্গু পরবর্তী জটিলতা নিয়ে ডিএনসিসি হাসপাতালে অধিকাংশ রোগী এসেছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাপ্তাই হ্রদে পানি বাড়তে থাকায় বাঁধের গেট দিয়ে 2.5 ফুট থেকে বাড়িয়ে 3 ফুট করে পানি ছড়াচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফলে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে যাওয়ায় চন্দ্রঘোনা ফেরি বন্ধ রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুব হাসান জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। তাই বাঁধের 16 জলকপাট দিয়ে 3 ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে হ্রদ থেকে পানি যাচ্ছে প্রায় 60,000 কিউসেক। তবে 3 ফুট করে পানি ছাড়ার পরও কাপ্তাই বাঁধের উপরে অংশে পানি কমেনি। তলিয়ে গেছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট, সরকারি অফিস ও বিদ্যালয়। কর্ণফুলী কাঁচালং নদী হয়ে প্রতিদিনই পানি বাড়ছে কাপ্তাই হ্রদে। পানি বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট পুরোপুরি সচল হয়েছে। ফলে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কেন্দ্রটিতে। পদ্মার তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাল্ক হেডের ধাক্কায় ভেঙে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের 2টি জেটি। ফলে চরম ভোগান্তিতে যাত্রী, লঞ্চ শ্রমিক ও মালিকরা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঘাট এলাকাও। স্থানীয়দের অভিযোগ, ঘাটের পশ্চিম অংশে অবৈধভাবে বালু তোলায় এমন অবস্থা তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ পাটুরিয়া লঞ্চঘাট। কয়েকদিন ধরে পদ্মার তীব্র স্রোতের কারণে ঝুঁকিতে ছিল ঘাটটি। এর মধ্যে মঙ্গলবার বিকেলে লঞ্চঘাটে ধাক্কা দেয় বালুবাহী একটি বাল্কহেড। এতে ঘাটের 2টি জেটি ভেঙে নদীতে ভেসে যায়।
শুধু লঞ্চঘাট নয়, তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে যাত্রী ছাউনি সহ ঘাটের আশপাশের অনেক প্রতিষ্ঠান। হুমকিতে পড়েছে ৩ নম্বর ফেরিঘাটও। এটা বড় পরিকল্পনা নিতে হবে। এই ছোট পরিকল্পনা নিয়ে তো আপনার এই বাঁধ কখনোই প্রতিরক্ষা করা সম্ভব নয়। খুব তাড়াতাড়ি যদি এটা সংশোধন না হয় বা এটা পরিবেশ সৃষ্টি না করে ভাঙন রোধে, তাহলে পরে পাটের ঘাটই এখানে শেষ হয়ে যাবে। সংশ্লিষ্টদের অভিযোগ, ঘাটের পশ্চিম অংশে অবৈধভাবে বালু তোলা বন্ধ হয়নি, সেজন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কিছু জায়গা এরিয়া ভাঙে, তখনই বলছে যে এখানকার জায়গাটা থাকবে না, আগের থেকে কিছু করার মনে করলে যদি থাকে, এরকম কিছু ব্যবস্থা করলে হয়তো থাকবে। আমাদের কথা তো কর্ণপাত করা নাই। ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি-এর। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তাও। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু তোলায় আটক করা হয়েছে 2 জনকে। কিছুদিন আগে এই যে ভাঙনটি হলো, তার আগে আমি এখানে অভিযান করে গিয়েছি, বন্ধ করে গিয়েছিলাম, আবার একটু অগোচরে চালিয়েছে, যার ফলে ভাঙনটি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিও ব্যাগ আনা হয়েছে, আজকের মধ্যে ইনশাল্লাহ কাজ শুরু হবে। লঞ্চঘাট ভেঙে যাওয়ার বিকল্প ব্যবস্থায় 2 নম্বর ফেরিঘাট দিয়ে লঞ্চ চলাচল করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে বুধবার রাত থেকে হালকা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাকলিয়া, বদ্দারহাট, আগ্রাবাদ, মুরাদপুর সহ নিচু এলাকার রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আর এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। এই জলাবদ্ধতা রোধে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এই 3টি সংস্থার প্রায় 11,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসনের বিভিন্ন প্রকল্প গত 1 দশক ধরে চলছে। কিন্তু এরপরও আমরা দেখছি প্রতি বছরই বর্ষা মৌসুমে ঠিক এই মানে জলাবদ্ধতার যে সংকট, সেটি খুব একটা পরিবর্তন হয় না। আমরা এখন আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়, এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে কাতালগঞ্জের এই আবাসিক এলাকাটিতে আমরা এখন যে জায়গাটিতে আছি, এখানে অন্তত হাঁটু পানি, এবং গত 2 থেকে আড়াই ঘন্টা ধরে কোনো বৃষ্টি নেই। এরপরও এই অবস্থা, অর্থাৎ যদি বৃষ্টি থাকে তাহলে বৃষ্টির সময় সকাল ভোরে 6টার দিকে কিন্তু যখন বৃষ্টিপাত হচ্ছিল, তখন কিন্তু এখানে কোমর পানিতে ডুবেছিল, এবং এখন সময় গড়ানোর সাথে সাথে এটি আস্তে আস্তে কমছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে সকাল 6টা পর্যন্ত প্রায় 31 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এই চট্টগ্রামে, এবং আগামী 24 ঘন্টায়ও আমরা দেখেছি যে এখানে আবহাওয়া অফিস বলছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টির তারা পূর্বাভাস দিয়েছে। তো বৃষ্টি হলেই এরকম চট্টগ্রামের নিচু এলাকাগুলো, বিশেষ করে আমরা এখন যেখানে আছি এই চকবাজার, কাতালগঞ্জ এলাকা, বাকলিয়া এলাকা, বহদ্দারহাট এলাকা এবং আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টি হলেই পানি জমে, এবং তাতে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই বাড়তে থাকে, এবং এই ভোগান্তি ঠিক কবে নাগাদ শেষ হবে সেটি বলা যাচ্ছে না। তবে সাধারণ মানুষ আজ যেটি বলছেন যে চলতি বছর সামগ্রিকভাবে জলাবদ্ধতার যে সংকট, সেটি কিছুটা আগের চেয়ে কমেছে। চট্টগ্রামে হালকা বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে 1 ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জাবেদ ওমর জয় পৌরসভার 2 নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী। পুলিশ জানায়, জাবেদ ওমর জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। এই ঘটনায় শহরের উত্তেজনা দেখা দেয়। হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়। পরে শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য সহ পুলিশের টহল বাড়ানো হয়। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।